গুড মর্নিং ডে স্টুডেন্ট, ওয়েলকাম টু দ্য ওয়ে অফ সলিউশন নাম্বার 1 স্টাডি চ্যানেল ওয়েস্ট বেঙ্গল। তো আমি তোমাদের ডাল্টন স্যার। তোমরা এখন পাচ্ছ ভারতীয় অর্থনীতি থেকে একটি ক্লাস। আমরা এর আগে দুটি ক্লাস নিয়েছি, প্র্যাকটিস ক্লাস। তো আজকে আমাদের ক্লাস নাম্বার 3। প্রত্যেকেই যারা ক্লাসে কানেক্ট হয়েছো একটু কনফার্ম করবে সাউন্ড ভিডিও ঠিকঠাক পাচ্ছ কিনা, এবং আমাদের সমস্ত ক্লাসের নোটিফিকেশন বা লিঙ্ক টেলিগ্রাম গ্রুপ দ্য ওয়ে অফ সলিউশনে পাবে, এবং TWS একাডেমি অ্যাপে আমরা পেড কোর্সগুলো করাচ্ছি। এই অ্যাপ প্লে স্টোর থেকে তোমরা ডাউনলোড করতে পারবে, এবং এখানে পেড কোর্স অপশানে আসলে তোমরা আমাদের নতুন যে ব্যাচগুলো চলছে দেখতে পাবে। তো তার মধ্যে কম্বাইন্ড ব্যাচ রয়েছে যে কোনো পরীক্ষার জন্য। WBPKPর একদম নতুন একটা ফাউন্ডেশন ব্যাচ, লাইভ ব্যাচ শুরু হয়েছে। SSC GDMTS 2027 সালের পরীক্ষার জন্য সম্পূর্ণ লাইভ ব্যাচ শুরু হয়েছে। NMGNM এর নতুন ব্যাচ শুরু হয়েছে। WB গ্রাম পঞ্চায়েত রিলেটেড ব্যাচ, KPWB এর প্র্যাকটিস ব্যাচ কিন্তু চলছে। এছাড়া আরো অনেক ব্যাচ রয়েছে। তো আমরা আজকে RBI বা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া থেকে কিছু MCQ সলভ করব। ভারতীয় অর্থনীতির রিজার্ভ ব্যাংক থেকে কিছু প্রশ্ন সলভ করব। কোশ্চেন নাম্বার 1, ভারতীয় রিজার্ভ ব্যাংক কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? সঠিক উত্তর কি হবে? 1935, 1949, 1947 নাকি 1951 সাল? সঠিক উত্তর আমরা কি করব? ভারতীয় রিজার্ভ ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছে 1935 সালে। বলা হচ্ছে হিল্টন ইয়াং কমিশন তাদের সুপারিশের ভিত্তিতে 1 এপ্রিল 1935 সালে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া অ্যাক্ট 1934 এর অধীনে এই কেন্দ্রীয় ব্যাংকটি প্রতিষ্ঠিত হয়। অর্থাৎ সেই সময় 1935-এ কিন্তু রিজার্ভ ব্যাংকটা প্রতিষ্ঠিত হয়েছিল। কোশ্চেন নাম্বার 2, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার প্রথম গভর্নর কে ছিলেন? রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার প্রথম গভর্নর কে ছিলেন? সঠিক উত্তর কি হবে এখানে? স্যার ওসবোর্ন স্মিথ, জেমস টেলর, CD দেশমুখ, অপশন ডি বেনুগল রামারাও। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া 1935-এ প্রতিষ্ঠিত হয়েছে, এবং সেখানে আমরা দেখব স্যার ওসবোর্ন স্মিথ তিনি ছিলেন প্রথম গভর্নর। স্যার ওসবোর্ন স্মিথ 1935 থেকে 1937 সাল পর্যন্ত ভারতের এই RBI এর গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেছেন। তো বর্তমান গভর্নরকে যদি আমরা বলি, বর্তমান গভর্নরকে সঞ্জয় মালহোত্রা। সঞ্জয় মালহোত্রা বর্তমান কিন্তু RBI এর গভর্নর আছে। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার 26তম গভর্নর। কোশ্চেন নাম্বার 3, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার প্রথম ভারতীয় গভর্নর কে ছিলেন? তাহলে প্রথম যে ওসবোর্ন স্মিথ তিনি তোমার ভারতীয় নয়, নাম শুনে বুঝতে পারছো। প্রথম ভারতীয় গভর্নর কে ছিলেন? উত্তর কি হবে? CD দেশমুখ, LK ঝা, মনমোহন সিং, IG প্যাটেল। কোশ্চেন নাম্বার 3, RBI এর প্রথম ভারতীয় গভর্নর ছিলেন CD দেশমুখ। CD দেশমুখ। তো এখানে আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে CD দেশমুখ পুরো নাম হচ্ছে স্যার চিন্তামন দ্বারকনাথ দেশমুখ। CD দেশমুখ সংক্ষেপে বলা হয়। 1943 সালে প্রথম ভারতীয় হিসেবে RBI এর গভর্নর নিযুক্ত হন 1943 সালে। এবং স্বাধীনতার পরে যদি আমরা বলি, স্বাধীনতার পর 1947-এর পরে এই RBI এর গভর্নর কে ছিলেন? সেটা উত্তর একই হবে। স্বাধীনতার পরও তিনি ছিলেন প্রথম ভারতীয় গভর্নর। এই দুটো বিষয় তোমরা মনে রাখবে। স্বাধীনতার পরও তিনি গভর্নর ছিলেন RBI এর। অর্থাৎ 1943 থেকে 1949 পর্যন্ত তিনি RBI এর গভর্নর ছিলেন। সেই সময় তার স্বাধীনতার পরও তিনি RBI এর গভর্নর ছিলেন। কত সালে ভারতীয় রিজার্ভ ব্যাংকে জাতীয়করণ করা হয়?
দারুণ একটা প্রশ্ন, এবং এটি পরীক্ষায় বহুবার এসছে। ন্যাশনালাইজেশন কবে হয়েছে আরবিআই? খুব আসে পরীক্ষায় কোশ্চেনটি, আরবিআই কবে গঠিত হয়, কবে সেটা জাতীয়করণ করা হয়েছিল, অর্থাৎ সেটা তো ব্রিটিশ সরকাররাই করেছিল সেই সময়। তো এই আরবিআই এটি ন্যাশনালাইজেশন হয়েছে 1949 সালের 1 জানুয়ারি, 1 জানুয়ারি 1949। আরবিআই এটা তোমার জাতীয়করণ হয়। স্বাধীনতার পর 1 জানুয়ারি 1949 সালে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়াকে সম্পূর্ণরূপে সরকারি মালিকাধীন সংস্থায় পরিণত করা হয়। পরবর্তী কোশ্চেন আসবো, রেপো রেট বলতে কি বোঝায়? তো এখানে আমরা কি উত্তর করব? দেখো, একটা বিষয় আমরা প্রত্যেকেই প্রায় জানি যে আরবিআই রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, এখানে কোনো পার্সোনাল অ্যাকাউন্ট কিন্তু খোলা যায় না। ভারতের যাবতীয় ব্যাংক ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করে আরবিআই, সবার মাথায় বসে আছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, তাই তো? এটা আমরা প্রত্যেকে জানি। তাহলে আরবিআই কবে গঠিত হয়, কবে জাতীয়করণ হয়, এগুলো আমরা জানলাম। প্রথম কে ছিল গভর্নর, প্রথম ভারতীয় গভর্নর কে ছিল? এবার কোশ্চেন হচ্ছে রেপো রেট। এই রেপো রেট বলতে কি বোঝায়? অপশন এ বলছে যে হারে বাণিজ্যিক ব্যাংকগুলো আরবিআই থেকে স্বল্প মেয়াদী ঋণ নেয়। অপশন বি, যে হারে আরবিআই বাণিজ্যিক ব্যাংকগুলোর থেকে ঋণ নেয়। অপশন সি বলছে যে হারে সাধারণ মানুষ ঋণ পায়। অপশন ডি কোনোটি নয়। রেপো রেট শব্দটি বা এই কথাটির অর্থ হচ্ছে যে হারে বাণিজ্যিক বিভিন্ন ব্যাংকগুলো আরবিআই এর থেকে স্বল্প মেয়াদী ঋণ বা লোন নেয়, সেই হারটাকে, রেট অফ ইন্টারেস্টটাকেই কিন্তু বলা হয় রেপো রেট, অর্থাৎ সংক্ষেপে আর বলা হয়। রেপো রেট মানে ওই সুদের হারটাকে বোঝাচ্ছে। অর্থাৎ এরকমও সময় হয় যে কোনো একটা ব্যাংক, তারা টাকার যোগান কম, টাকার দরকার, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার কাছ থেকে কিছু টাকা ধার নিল, এবং সেই যে টাকাটা ধার নিল সেখানে একটা রেট অফ ইন্টারেস্ট আরবিআই চার্জ করবে, সুদ নেবে, ঠিক আছে? সেই রেটটাকে বলা হয় রেপো রেট। ঠিক উল্টো কথাটাও কিন্তু আমরা দেখব এখানে, আমরা রিভার্স রেপো রেট। আরবিআই এর অনেক সময় দরকার হয়, বিভিন্ন ব্যাংক থেকে টাকা তারা ধার নেয়, সেইটা যে হারে ধার নেয় সেই রেটটাকে বলা হয় রিভার্স রেপো রেট। অর্থাৎ যে হারে আরবিআই বাণিজ্যিক ব্যাংকগুলোর থেকে ঋণ নেয় সেই হারটাকে, রেটটাকেই আমরা কি বলি? এটাকে বলা হয়, এটাকে আমরা কি বলছি? রিভার্স রেপো রেট। রিভার্স রেপো রেট। এই রেপো রেট বা রিভার্স রেপো রেট, এই দুটোই কিন্তু নির্ধারণ করে আরবিআই এর তোমার যে মনিটারি পলিসি কমিটি থাকে, তারাই কিন্তু এটা নির্ধারণ করে এই রেটটা কত হবে। বিভিন্ন সময় এই রেট কিন্তু আপ ডাউন হয়, এটা কিন্তু ফিক্সড নয়। তাহলে রেপো রেট সম্পর্কে আমরা জানলাম। বাণিজ্যিক ব্যাংকগুলোর তহবিলের ঘাটতি হলে, বাণিজ্যিক ব্যাংকগুলোর তহবিলের ঘাটতি হলে তারা আরবিআই এর কাছ থেকে যে সুদের হারে ঋণ নেয় তাকে রেপো রেট বলে। রিভার্স রেপো রেট যেটা আমরা বুঝলাম, তাহলে আরবিআই এর প্রয়োজন হলে তারা আবার, আরবিআই অন্যান্য ব্যাংক থেকে টাকা নিচ্ছে এবং সেই টাকা নেওয়ার জন্য তাদের একটা রেট অফ ইন্টারেস্ট দিচ্ছে তাকে, সেই ব্যাংকটাকে। তো সেটা কি আমরা রিভার্স রেপো রেট বলছি। বলছে রিভার্স রেপো রেট যদি বৃদ্ধি হয়, বাজারে অর্থের যোগানে কি পরিবর্তন আসে? রিভার্স রেপো রেট বিষয়গুলো কিন্তু বোঝার আছে। ইকোনমিক সাবজেক্টটা অনেক কিছু বোঝার বিষয় আছে, আমরা সচরাচর খুব একটা পড়ি না এখন, ঠিক আছে? ওই জন্য এই বিষয়গুলো নলেজে থাকে না, বাট কিছু প্রশ্ন এই জায়গা থেকে পরীক্ষায় কম্পিটিটিভ সিলেবাসে আছে এবং আসে। রিভার্স রেপো রেট যদি বৃদ্ধি হয় তাহলে ঘটনাটা কি ঘটবে? বাজারে অর্থের যোগান বাড়বে, কমবে, কোনো পরিবর্তন হবে না, প্রথমে বাড়ে পরে কমবে। তাহলে রিভার্স রেপো রেট কে নিচ্ছে সেটা আগে বুঝতে হবে। বাণিজ্যিক বিভিন্ন ব্যাংকগুলো নিচ্ছে, তাই তো? অর্থাৎ আরবিআই ধার নিচ্ছে, এই রেটটা রিজার্ভ ব্যাংক বাড়িয়ে দিল যে আমার কাছে টাকা দাও, আমি বেশি সুদ দেব। তার মানে কি? ব্যাংকগুলো চাইবে পাবলিকের টাকা কম দিয়ে
রিজার্ভ ব্যাংকে টাকা দিতে সুদটা বেশি পাবে। তাহলে এই ক্ষেত্রে যে ঘটনাটা ঘটবে, বাজারে অর্থের যোগানটা তাহলে কমে যাবে। অপশন বি। বিষয়টা আশা করি বুঝতে পেরেছ। তাহলে রিভার্স রেপো রেটটা ব্যাংক সুদটা দিচ্ছে বেশি। ঠিক আছে, তুমি বললে যে আমার কাছে টাকা জমা রাখ, আমি বেশি সুদ দেব, রিজার্ভ ব্যাংক বলছে। তাহলে চাইবে বিভিন্ন ব্যাংক পাবলিকের টাকা কমিয়ে, অনেক সময় পাবলিক লোন নেয়, সেটা ধরো কম আছে রেটটা, এক্ষেত্রে যদি রিজার্ভ ব্যাংক বেশি দেয়, সাধারণ ব্যাংক চাইবে যে আমি আরবিআই কে কিছু লোন দিই। ঠিক আছে, তো এই সিস্টেম যদি হয় তাহলে বাজারে অর্থের যোগান কমে যায়। রিভার্স রেপো রেট বাড়লে বাণিজ্যিক ব্যাংকগুলো বেশি লাভের আশায় বাজারে ঋণ না দিয়ে আরবিআই এর কাছে টাকা জমা রাখে, ফলে বাজারে অর্থের যোগান কমে যাচ্ছে। কোশ্চেন নাম্বার 7, 1 টাকার নোটে কার স্বাক্ষর থাকে? খুব আসে পরীক্ষায়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। 1 টাকার নোট, এখানে কার স্বাক্ষর বা সাইন থাকে? 1 টাকার নোট কিন্তু আরবিআই ছাপায় না, ঠিক আছে, বাদ বাকি নোট সব আরবিআই ছাপায়। 1 টাকার নোট অর্থমন্ত্রী, অর্থ মন্ত্রণালয় ছাপায়, এবং অর্থ মন্ত্রণালয়ের অর্থ সচিবের সেখানে স্বাক্ষর থাকে। যদি বলে 100 টাকার নোটে কার সিগনেচার থাকে, বা 10 টাকার নোট, বা 20 টাকা, বা 50, বা 200, বা 500, বা যে কোনো নোট 1 টাকার উপরে গেলেই ভারতের 2 টাকা থেকে শুরু করে সমস্ত উচ্চমানের নোটে আরবিআই গভর্নরের স্বাক্ষর থাকে, কিন্তু 1 টাকার নোটটি ভারত সরকার জারি করে, এতে অর্থ সচিবের স্বাক্ষর থাকে। তাহলে এই বিষয়টা তোমরা জানো, প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসে। কোশ্চেন নাম্বার 8, ভারতের সর্বোচ্চ কর নীতি নির্ধারক, ট্যাক্স, ঠিক আছে, এই নীতি নির্ধারক বা কর সংগ্রহের কেন্দ্রীয় সংস্থা কোনটি? রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্স অ্যান্ড সেন্ট্রাল বোর্ড অফ ইনডাইরেক্ট ট্যাক্স, সিবিআইসি, নীতি আয়োগ, অর্থ কমিশন। তো এখানে সঠিক উত্তর হবে অপশন বি। এটা একটু আলাদা কোশ্চেন, আরবিআই এর কোশ্চেন নয় এটা। এই ট্যাক্স কারা নির্ধারণ করে, সংগ্রহ করে, সেই সংস্থার নামটা কি? ভারতের রাজস্ব বিভাগের অধীনে সিবিডিটি প্রত্যক্ষ কর এবং সিবিআইসি পরোক্ষ কর ও কাস্টম শুল্ক তারা দেখাশোনা করে। কোশ্চেন নাম্বার 9, যদি মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আরবিআই এর নিচের কোন পদক্ষেপটি গ্রহণ করে? মুদ্রাস্ফীতি, যেটাকে ইনফ্লেশন বলা হয়, জিনিসপত্রের দাম বাড়ছে, তো এক্ষেত্রে আরবিআই সেটাকে কিভাবে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে? রেপো রেট হ্রাস করে, রেপো রেট বৃদ্ধি করে, ক্যাশ রিজার্ভ রেশিও হ্রাস করে, নাকি ব্যাংক রেট হ্রাস করে? এই উত্তরটা কি হবে বলো? সঠিক উত্তর কি হতে পারে? আরবিআই কিভাবে মুদ্রাস্ফীতিটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করে, তাদের পদক্ষেপটা কি হয়? রেপো রেট মানে কি আমরা বলেছি, ক্যাশ রিজার্ভ রেশিওটা বলা হয়নি, আমরা আলোচনা করব। এখানে উত্তর অপশন বি হবে, রেপো রেটটা বৃদ্ধি করে। কিভাবে? দেখো, রেপো রেট বৃদ্ধি করলে বাণিজ্যিক ব্যাংকগুলোর জন্য ঋণ নেওয়া ব্যয়বহুল হয়, যার ফলে বাজারে টাকার প্রবাহ কমে যাবে এবং মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আসবে। এটা কিন্তু আরবিআই রেপো রেট বৃদ্ধি করবে তখন। তো এর ফলে কি হবে? বাজারে টাকার প্রবাহ কমলে মানুষজন কম কিনবে, ঠিক আছে, কেনাকাটা কমে, যে যখনই দেবে তখন রেট এমনি পড়ে যাবে, মুদ্রাস্ফীতি কমে যাবে। কোশ্চেন নাম্বার 10, ক্যাশ রিজার্ভ রেশিও বলতে কি বোঝায়? ক্যাশ রিজার্ভ রেশিও বলতে কি বোঝায়? সিআরআর বলতে কি বোঝায়? ব্যাংকের মোট নগদ অর্থ যা লকারে থাকে। অপশন বি বলছে বাণিজ্যিক ব্যাংকের আমানতের যে অংশ সোনা হিসেবে রাখতে হয়। অপশন সি বলছে বাণিজ্যিক ব্যাংকের মোট আমানতের যে নির্দিষ্ট অংশ নগদ হিসেবে আরবিআই এর কাছে রাখতে হয়। অপশন ডি কোনোটি নয়। তো ক্যাশ রিজার্ভ রেশিওটা কি? সিআরআর বলতে কি বোঝায়? সঠিক উত্তর অপশন সি হবে।
বাণিজ্যিক ব্যাংকের মোট আমানতের যে নির্দিষ্ট একটা অংশ নগদ হিসেবে আরবিআই এর কাছে রাখতে হয়। তাহলে কেসটা হচ্ছে এটা, ক্যাশটাকে রিজার্ভ করে রাখা, অর্থাৎ কাগজ তো টাকার নোট, সেটা টাকা ছাপাতে গেলেও কিন্তু এই যে সোনা বা কিছু বিদেশে অর্থ জমা রাখতে হয়। পাশাপাশি একটা ব্যাংক, বাণিজ্যিক ব্যাংক, সেক্ষেত্রে ব্যাংকিং ব্যবস্থার নিরাপত্তার জন্য এবং আর্থিক তরলতা বজায় রাখতে বাণিজ্যিক ব্যাংকগুলোকে তাদের মোট আমানত, যেটাকে এনডিটিএল বলা হয়, তার একটি নির্দিষ্ট অংশ আরবিআই এর কাছে নগদ রাখতে হয়। ঠিক আছে, তো সেটাকেই ক্যাশ রিজার্ভ রেশিও বলা হয়। নির্দিষ্ট রেশিও রাখতে হয় ক্যাশ রিজার্ভ করে, সেই জন্য ক্যাশ রিজার্ভ রেশিও বলা হচ্ছে। আরবিআই এর প্রতীক বা লোগোতে কোন প্রাণীর ছবি আছে? আরবিআই এর যে লোগো, এখানে কোন প্রাণীর ছবি আছে? এশিয়াটিক লায়ন, রয়্যাল বেঙ্গল টাইগার, ভারতীয় একশৃঙ্গ গন্ডার নাকি শ্বেত হস্তি? সঠিক উত্তর কি হবে? আরবিআই রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার যে লোগোতে আমরা দেখব রয়্যাল বেঙ্গল টাইগারের ছবি আছে। আরবিআই এর প্রতীকে একটি পাম গাছ, একটি বাঘের ছবি, মূলত রয়্যাল বেঙ্গল টাইগারের ছবি আছে। শুরুতে সিংহের ছবি থাকলেও পরে বাঘের ছবি যুক্ত করা হয়। তো এই হচ্ছে আরবিআই এর লোগো, টাইগার এবং পাম গাছ। কোশ্চেন নাম্বার 12, স্ট্যাচুটরি লিকুইডিটি রেশিও এসএলআর বলতে কি বোঝায়? আরবিআই থেকে ঋণ নেওয়ার শর্ত। অপশন বি বলছে বাণিজ্যিক ব্যাংকগুলোকে নিজের কাছেই সোনা বা নগদ বা সরকারি বন্ডের আকারে যে ন্যূনতম আমানত রাখতে হয়। অপশন সি বলছে বিদেশি মুদ্রা জমানোর নিয়ম। অপশন ডি কোনোটি নয়। তাহলে এখানে উত্তর কি হবে? এসএলআর এটা বলতে আমরা কি বুঝি? সঠিক উত্তর অপশন বি হবে। বাণিজ্যিক ব্যাংকগুলো নিজেদের কাছেই সোনা বা নগদ বা সরকারি বন্ডের আকারে যে ন্যূনতম আমানত, লিকুইড মানি যেটাকে আমরা বলি সাধারণত, সেটা রাখতে হয়, সেটাকে এসএলআর বলা হয়। সুরক্ষার তাগিদে বাণিজ্যিক ব্যাংকগুলো তাদের মোট আমানতের একটি নির্দিষ্ট অংশ তরল সম্পদ হিসাবে, অর্থাৎ যেটা কাছে আছে একেবারে ক্যাশ, যেমন সোনা বা ক্যাশ বা অনুমোদিত সরকারি সিকিউরিটি বা মানে বন্ড হিসেবে নিজেদের কাছে জমা রাখতে বাধ্য হয়, এটাকে এসএলআর বলা হয়। কোশ্চেন নাম্বার 13তে আসবো। আরবিআই এর প্রধান কার্যালয় শুরুতে কোথায় ছিল এবং পরে কোথায় হয়েছে? কোশ্চেন নাম্বার 13, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার হেডকোয়ার্টারটা কোথায় আছে বর্তমানে? প্রথমে কোথায় ছিল? উত্তর কি হবে এখানে? প্রথমে দিল্লি, পরে মুম্বাই, কলকাতা থেকে মুম্বাই, চেন্নাই দিল্লি, মুম্বাই থেকে কলকাতা। তো বর্তমানে মুম্বাইতে আছে, এটা অনেকেই তোমরা জানো যে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার হেডকোয়ার্টার মুম্বাইতে আছে। তাহলে এইগুলো কাটো, এই দুটো অপশনের মধ্যে একটা হবে। প্রথম কলকাতা, কলকাতাতে ছিল 2 বছর মতো। 1935 সালে প্রতিষ্ঠার সময় আরবিআই এর প্রধান কার্যালয় কলকাতায় ছিল, কিন্তু 1937 সালে এটি স্থায়ীভাবে মুম্বাইতে স্থানান্তরিত করা হয়। অপশন বি এখানে সঠিক উত্তর হবে। কোশ্চেন নাম্বার 14 বলছে ওপেন মার্কেট অপারেশনস বা ওএমও বলতে আরবিআই এর কোন কাজকে বোঝায়? ওপেন মার্কেট অপারেশন বলতে কি বোঝায়? শেয়ার বাজারে সাধারণ মানুষের বিনিয়োগ সহজ করা, খোলা বাজারে সরকারি সিকিউরিটিজ বা বন্ড ক্রয় বিক্রয় করা। অপশন সি বিদেশি ঋণ সংগ্রহ করা। অপশন ডি ব্যাংকগুলোকে লাইসেন্স দেওয়া। তাহলে এখানে আমরা উত্তর কি করব? ওপেন মার্কেট অপারেশন এটা হচ্ছে বাংলা পড়লে বোঝা যাচ্ছে খোলা বাজারে, ঠিক আছে, ওপেন মার্কেট যেখানে সরকারি সিকিউরিটিজ বা বন্ড ক্রয় বিক্রয় করা হয়, সেটাকে ওএমও বলা হয়। মূলত বাজারে টাকার তারল্য নিয়ন্ত্রণ করতে আরবিআই যখন খোলা বাজারে সরকারি বন্ড কেনাবেচা করে, তখন সেটাকে ওএমও, ওপেন মার্কেট অপারেশন বলা হয়। কোশ্চেন নাম্বার 15, আরবিআই এর আর্থিক বছর বর্তমানে কোন সময়কালকে ধরা হয়, যেটাকে ফিনান্সিয়াল ইয়ার বলা হয়? এই ফিনান্সিয়াল ইয়ারটা শুরু হয় কবে?
আর শেষ হচ্ছে কবে? 1 মে থেকে 30 এপ্রিল, 1 জুলাই থেকে 30 জুন, 1 জানুয়ারি থেকে 31 ডিসেম্বর, মানে 1 এপ্রিল থেকে 31 মার্চ। তো বর্তমান যে ফিনান্সিয়াল ইয়ার ব্যাপারটা বা আর্থিক বছর বিষয়টা ক্যালকুলেশনটা করা হয়, সেটা কোন তারিখ থেকে কোন তারিখ? খুব সহজ কোশ্চেন। এবং এটা হচ্ছে 1 এপ্রিল থেকে 31 মার্চ। 31 মার্চ যেটাকে বলা হয় তোমার ফিনান্সিয়াল ইয়ারের শেষ দিন, ক্লোজিং ওটা, ঠিক আছে? 1 এপ্রিল শুরু এবং 31 মার্চ লাস্ট। কোশ্চেন নাম্বার 16, ভারতে ব্যাংকিং ব্যবস্থার ল্যান্ডার অফ দ্য লাস্ট রিসোর্ট, ল্যান্ডার অফ দ্য লাস্ট রিসোর্ট কাকে বলা হয়? স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, ভারত সরকার, ওয়ার্ল্ড ব্যাংক, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। তো আজকে আমরা মূলত রিজার্ভ ব্যাংক নিয়ে কথা বলছি, অন্যান্য ব্যাংক নিয়ে কিন্তু আলোচনা করছি না। আমরা আরেকটা ক্লাসে অন্যান্য ব্যাংক রিলেটেড আরো বিভিন্ন তথ্য ডিসকাস করব। তো এখানে এই ল্যান্ডার অফ দ্য লাস্ট রিসোর্ট বলা হয় রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়াকে। এর অর্থ কি? কোনো বাণিজ্যিক ব্যাংক যখন চরম আর্থিক সংকটে পড়ে, অন্য কোথাও কোনো ঋণ না পেলে শেষ আশ্রয়স্থল হিসেবে আরবিআই এর কাছ থেকে সাহায্য পায়। তো এই জন্য এটাকে ল্যান্ডার অফ দ্য লাস্ট রিসোর্ট আরবিআই কে বলা হয়। কোশ্চেন নাম্বার 17, আরবিআই এর যে সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্টরস থাকে, তাদের পদের মেয়াদ কত বছর হয়? সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্টরস কত বছরের জন্য নিযুক্ত হয়? 3, 4, 5, 6। সঠিক উত্তর কি হবে? সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্টরস এখানে আমরা যদি দেখি, তারা নিযুক্ত হয় সাধারণত 4 বছরের জন্য। এবং এখানে আরেকটা পয়েন্ট মনে রাখতে হবে, আরবিআই এর আইনের ধারা অনুসারে ভারত সরকার 4 বছরের মেয়াদে সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্টর এবং গভর্নরদের নিযুক্ত বা মনোনীত করে। তবে গভর্নর বা ডেপুটি গভর্নর যারা থাকে, তাদের পদের মেয়াদ সর্বোচ্চ 5 বছর হতে পারে। গভর্নর বা ডেপুটি গভর্নর তাদের পদের মেয়াদ ম্যাক্সিমাম 5 ইয়ার্স হতে পারে, ঠিক আছে? গভর্নর বা ডেপুটি গভর্নর তাদের পদের মেয়াদ ম্যাক্সিমাম 5 বছর হতে পারে। নর্মাল বোর্ড অফ ডিরেক্টরস তাদের 4 বছর পদের মেয়াদ থাকে। এবং এই বোর্ড অফ ডিরেক্টরস এর মধ্যে আরবিআই এর গভর্নর কিন্তু থাকে। নর্মালি আরবিআই এর গভর্নরের মেয়াদ 3 থেকে 5 বছর, এরকম একটা রেঞ্জ বলা আছে। আরবিআই কোন ব্যবস্থার উপর ভিত্তি করে নতুন নোট ইস্যু বা মুদ্রণ করে? আরবিআই কোন ব্যবস্থার উপর ভিত্তি করে নতুন নোট ইস্যু বা মুদ্রণ করে? ফিক্সড রিজার্ভ সিস্টেম, প্রপোর্শনাল রিজার্ভ সিস্টেম, মিনিমাম রিজার্ভ সিস্টেম, গোল্ড স্ট্যান্ডার্ড সিস্টেম। তো এখানে উত্তর কি হবে? যখন নতুন নোট ছাপানো হয়, তখন যে ব্যবস্থার উপর ভিত্তি করে নোট ছাপানো, নোট মানে একটা কাগজ, তো তাই না? অ্যাকচুয়াল ভ্যালুটা তো কাগজের, তখন হচ্ছে সেই পরিমাণ অর্থ যখন থাকছে ভারতের কাছে। তো এটা মিনিমাম রিজার্ভ সিস্টেম অনুসারে এটা করা যায়। 1957 সাল থেকে আরবিআই মিনিমাম রিজার্ভ সিস্টেম মেনে চলে, যেখানে নতুন নোট ছাপাতে গেলে বলা হচ্ছে আরবিআই এর কাছে ন্যূনতম 200 কোটি টাকার সম্পদ, যার মধ্যে 115 কোটি টাকার সোনা, 85 কোটি টাকার বিদেশি মুদ্রা রিজার্ভ রাখতে হয়। কোশ্চেন নাম্বার 19, ব্যাংক রেট রেপো রেটের মধ্যে মূল পার্থক্য কি? ব্যাংক রেট স্বল্প মেয়াদী, রেপো রেট দীর্ঘমেয়াদী। ব্যাংক রেটে কোনো বন্ধক বা সিকিউরিটি লাগে না, কিন্তু রেপো রেটে সরকারি সিকিউরিটি বা বন্ধক রাখতে হয়। ব্যাংক রেট সাধারণ মানুষের জন্য প্রযোজ্য, কোনো পার্থক্য নেই। তো ব্যাংক রেট রেপো রেটের মধ্যে আমরা যদি দেখি, ব্যাংক রেটটা কিন্তু দীর্ঘমেয়াদী, এটা উল্টো আছে, এটা দীর্ঘমেয়াদী হবে, আর এটা হচ্ছে স্বল্প মেয়াদী। এই রেট দেওয়ার জন্য কিন্তু রেটটা কিভাবে ফিক্সড হচ্ছে সেটা, ব্যাংক রেটে কোনো বন্ধক বা সিকিউরিটি লাগে না, রেপো রেটে সরকারি সিকিউরিটি বা বন্ধক রাখতে হয়। পরবর্তী কোশ্চেন, আরবিআই এর যে মৌদ্রিক নীতি কমিটি, মনিটারি পলিসি কমিটি,
তাতে মোট কতজন সদস্য থাকে? আরবিআই এর মোট কতজন সদস্য এই মনিটারি পলিসি কমিটিতে থাকেন? 4, 5, 6, 8। উত্তর কি হবে? কোশ্চেন নাম্বার 20। তো এখানে আমরা সঠিক উত্তর কি করব? তো আরবিআই রিলেটেড আরো কোশ্চেন হতে পারে, আমরা ডিসকাস করব। এরপরে মনে রাখবে 6 জন থাকে। তো 6 জন এখানে আমরা দেখব যে মনিটারি পলিসি কমিটিতে থাকে। 3 জন আরবিআই থেকে থাকবে, যার মধ্যে গভর্নরও থাকে, এবং আর 3 জন ভারত সরকার দ্বারা নিযুক্ত বহির্গত অর্থনীতিবিদ এই কমিটিতে থাকে। প্রত্যেকে যারা ক্লাসে কানেক্ট আছো, আমাদের যে ব্যাচগুলো আমরা করাচ্ছি, বিভিন্ন পরীক্ষা ভিত্তিক ব্যাচ TWS একাডেমি অ্যাপে তোমরা পাবে, এবং নতুন নতুন ব্যাচ কিন্তু শুরু হয়েছে। যদি ভর্তি হতে চাও প্রথমেই হয়ে নাও, লাইভ ক্লাস করতে পারবে। ঠিক আছে, অনেক ব্যাচ কিন্তু আছে। তুমি যে পরীক্ষা চাইছো বা পরীক্ষার টার্গেট করছো, ব্যাচ আমাদের কিন্তু আছে সব রকম। কোশ্চেন নাম্বার 21। ভারতের রাজ্য এবং কেন্দ্রের মধ্যে রাজস্ব বন্টনের সুপারিশ কে করে? এটা তোমাদের আজকে হোমওয়ার্ক থাকলো। আমরা আজকের সেশন এখানে এন্ড করছি। আমাদের সমস্ত ফ্রি ক্লাস ইউটিউব যেগুলো হচ্ছে, টোটাল 3টে চ্যানেলে কিন্তু বর্তমানে আমরা ফ্রি ক্লাসগুলো দিয়ে থাকি। যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকো, এবং TWS একাডেমি অ্যাপ প্লে স্টোর থেকে ডাউনলোড করবে, সেখানে বিভিন্ন পরীক্ষা ভিত্তিক ব্যাচ তুমি পেয়ে যাচ্ছ। তো আজকের সেশন আমরা এখানে এন্ড করি। দেখো, যে কোনো পরীক্ষা তুমি দিতে গেলে এই কম্পিটিটিভ ফিল্ডে তোমাকে সব কটা জিকে সাবজেক্ট কভার করতে হবে। ইকোনমিটা হয়তো কম প্রশ্ন আসে বলে ছেড়ে দিলে হবে না। কিছু ক্লাস আমরা করাচ্ছি বা করাই, বা এমনিতেও ব্যাচে তুমি ফুল ক্লাস পাচ্ছ, বাট এই জায়গাটাও কিন্তু গুরুত্ব দিতে হবে। 1 নাম্বারটাও ভীষণ ব্যাপার, তাই না? এবং এই ইকোনমি পার্টে দেখবে ভুল হয় বেশি। 1 নম্বর পড়ার ইচ্ছা আমাদের কম, ইকোনমি পার্টটা ভালো লাগে না, বা ওই কম প্রশ্ন আসে বলে পড়তেই চায় না অনেকে। পলিটি তাও কিছুটা পড়ে, ইকোনমি টোটালি অ্যাভয়েড করে। বাট অ্যাভয়েড করলে হবে না, পড়তে হবে। ঠিক আছে, ওকে, ভালো থাকো, সুস্থ থাকো। তোমাকে সমস্ত সাবজেক্ট যেমন গুরুত্ব দিয়ে পড়ছো, এই সাবজেক্টটাও কম্পিটিটিভ ফিল্ডের আলোকে বিশাল পড়তে হবে তা না, বাট একটা নির্দিষ্ট কিছু চ্যাপ্টার তোমাকে অবশ্যই পড়তে হবে। ঠিক আছে, ওকে, ভালো থাকো, সুস্থ থাকো, কানেক্ট থাকো। আশা করি তোমার এই সমস্যাটাও সমাধান হবে, আশা করি। ওকে, বাই।